হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। আকাশ সুমনার বিড়বিড় করা শুনে বলল, কিছু বললে তুমি? না না, তেমন কিছু না। বললাম যে সাবধানেই আছি, লাগবে না মেহেদি। সেটাই ভালো। আকাশ গিয়ে আফনানের কাঁধে হাত রেখে বলল, কি ব্যাপার রে আফনান, আমার ছোট ময়নাটাকে এত জ্বালাচ্ছিস কেন? আকাশের কথা শুনে মুস্কান চোখ উল্টিয়ে বলল, দেখুন আকাশ ভাইয়া, আপনার এই তেরা বন্ধুটা নিজের দোষ স্বীকার করে একটু সরি বলছেন। আকাশ আফনানের দিকে তাকিয়ে বলল, কিসের জন্য সরি বলছিস না ওকে? আফনান মুস্কানের দিকে সরু চোখে তাকিয়ে বলল, কোন দুঃখে ওকে আমি সরি বলবো, যেখানে আমার কোনো দোষই নেই? আচ্ছা, দোষ থাকুক আর নাই থাকুক, একটু সরি বললে কি এমন হয়ে যায়? সরি বলে দে দোস্ত, মেয়ে মানুষ তো। আকাশের বলা শেষ কথাটা ধরে বসে মুস্কান সে বলে, মেয়ে মানুষ মানে আমরা কি দয়ার পাত্র? এমন ভাব দেখাচ্ছেন। সুমনা মুস্কানের কাছে এসে বলল, রুসু, বাদ দে না, আর কত ঝগড়া করবি? আরে আমি তা বলেছি না। আচ্ছা আফনান, তুই সরি বলছিস না কেন? আফনান যুদ্ধে হারা এক সৈনিকের মতো বলল, আচ্ছা সরি। সরি। শুনে মুস্কান একটা তৃপ্তির হাসি দিল। সে মুখ টিপে হেসে বলল, এই শুকনো সরিতে কোনো কাজ হবে না। আমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে হবে, অথবা আমি যা চাইবো তা। আফনান চোখ বড় বড় করে বলে, এটা ঠিক না, সরি চেয়েছো বলছি, আবার কিসের খাওয়া দাওয়া? মুস্কান সরু চোখে তাকিয়ে বলে, কেন পকেটে টাকা নেই? সামান্য খাবার খাওয়াতে পারবেন না? আচ্ছা আচ্ছা, খাওয়াবো। এটা তাহলে ট্রিট নেওয়ার ধান্দা ছিল বুঝি? মুস্কান মুখ টিপে হেসে বলে, তা না, আর আপনার না জানলেও চলবে। বলে মুস্কান চলে গেল। সাথে সুমনাকে ইশারা করলো তার সাথে যাওয়ার জন্য। মুস্কানের যাওয়ার পানে তাকিয়ে রইল আফনান। মুস্কানের সাথে এতক্ষণ ঝগড়াটা করে বেশ ভালোই লাগলো তার। ইচ্ছে করেই তা বাড়িয়ে যাচ্ছিল আফনান, কারণ মুস্কানের সাথে একটু সময় কাটাতে অনেক মন চাচ্ছিল আফনানের। আজকে তা পেরেছে সে, ঝগড়ার মাধ্যমেই হোক পেরেছে তো সে। মুস্কানের কিছু কিছু বাচ্চামো স্বভাব অনেক ভালো লাগে তার। মুস্কান কিন্তু দেখতে যে খুব সুন্দরী তা না, কিন্তু আফনানের মনে সে একটু একটু করে জায়গা করে নিতে শুরু করেছে। এ বিষয়টা মুস্কানের অজানা, হয়তো আফনানেরও। মুস্কানের কথা বলা, চোখ নাড়ানো, এসব দেখতে বেশ লাগছিল আফনানের কাছে। মুস্কানের কথা চিন্তা করতে করতে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। আফনানের মুখে হাসি দেখে আকাশ সন্দেহের সুরে বলে, এভাবে একা একা হাসছিস কেন? পাগল হয়ে গেলি নাকি? পাগল তো হয়েই গিয়েছি, হয়তো কারোর প্রেমে। আকাশ মাথা চুলকে বলে, মানে কার প্রেমে? সে পরে জানবি দোস্ত, একটু ওয়েট কর। বলেই আফরান গার্ডেনে চলে গেল। আর আকাশ বেকুব বনে দাঁড়িয়ে রইল সেখানেই। রাত প্রায় 11টা। 10-12 জন মেয়ে ছাদে এসে ছাদের দরজাটা লাগিয়ে দেয়। এই 10-12 জন মেয়ে এসেছে ব্যাচেলার্স পার্টির জন্য। প্রথমে রুমে পার্টি করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কোনো রুমই সম্পূর্ণ খালি ছিল না, তাই শেষ পর্যন্ত ছাদেই আসতে হলো। ছাদে একটা বড় শামিয়ানা টানিয়ে নিয়েছে, আর কতগুলো চেয়ার রেখেছে। পার্টিতে 10 বছরের কম কেউ নেই। মুস্কানের 2 ভাবিও এসেছে পার্টিতে। পার্টির জন্য সব খাবার দাবার সন্ধ্যার দিকে এনে রেখেছিল তারা। সবার পরনে প্লাজো আর টি শার্ট অথবা শার্ট। মায়া আর শিলা, মুস্কানের 2 ভাবি, এনেছে তাদের স্বামীর টি শার্ট। প্রথমে সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলো। এই খেলাটা মুস্কান সব সময় বেশ এনজয় করে। প্রথমেই সুযোগ এলো সুমনার। সে চুজ করলো ট্রুথ। মাহিরা তাকে প্রশ্ন করলো, আচ্ছা, তোর ক্রাশ বা পছন্দের ছেলের নাম বল। এই প্রশ্ন শুনে সুমনা একদম চুপ হয়ে গেল। যে হাসিটা মুখে ছিল তাও বিলীন হয়ে গেল। এখন সে কি জবাব দিবে? সবার সামনে আকাশের নাম নিবে কিভাবে? কি না কি মনে করবে সবাই। এখন তার মনে হচ্ছে ডেয়ার নেওয়াটাই বেটার ছিল। এখন কি জবাব দিবে মনে মনে ভাবছে। তার এই ভাবনায় চেহারা দেখে মাহিরা জিজ্ঞাসা করলো, কিরে, তোর পছন্দের মানুষ কি তার নাম বলতে মানা করেছে বুঝি?
সুমনা খানিকটা হেসে বলল, আরে না, তেমন কিছু না। আচ্ছা, আমার এই প্রশ্নের জবাব না দিলে কি খুব সমস্যা হবে? মাহিরা ভ্রু উঁচিয়ে বলল, অবশ্যই। তুই এখন মানা করলে এরপর সবাই এইটা ওইটা অজুহাত দিয়ে মানা করবে। এমন হলে তো গেমের মজাটাই থাকে না। আচ্ছা, বলছি। একজন আছে যাকে আমার খুব ভালো লাগে। মানুষটাই যে এমন ভালো লাগারই কথা, তবে আনফরচুনেটলি আমি তার নাম বলতে পারবো না, কারণ আমি এখনো জানি না যে সে আমাকে পছন্দ করে নাকি। যদি জানতাম তাহলে বলে দিতাম নামটা। সুমনার প্রথমের দিকে বলা কথাগুলো সবাই বেশ মনোযোগ সহকারে শুনেছিল। সবার মুখে হাসি, কিন্তু পরের কথাগুলো শুনে সবার মুখের হাসি চলে গেল। মাহিরা রেগে বলল, এইটা কি হলো? তোকে নাম বলতে বলেছি আর তুই কি বললি? শিলা পাশের থেকে বলল, আরে রাখো মাহিরা, সুমনার পেছনে সে কখন থেকে পড়ে আছো। মানুষ তো আরো আছে, তাই না? বেচারিকে রক্ষা দাও। শিলার কথা শুনে সুমনা বেশ খুশি হলো, কিন্তু মাহিরা না, কারণ সে সুমনার মনের কথা জানার জন্য কবে থেকে চেষ্টা করে যাচ্ছে। আজকে সুযোগও হলো, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। এবার কাছের বোতলটা ঘুরতে ঘুরতে মায়ার দিকে গেল। মায়া নিল টিয়ার, মুস্কান মায়াকে টিয়ার দিল। এখনই গিয়ে মামুন ভাইয়াকে একটা কিসি দিয়ে আসবা তুমি। এ কথা শুনে মায়া তো লজ্জায় লাল হয়ে গেল, আর মুস্কান সহ বাকি সবাই হাসতে লাগলো। মায়া ধীর পায়ে হেঁটে নিজের রুমের দিকে গেল। তার যাওয়ার এমন স্টাইল দেখে সবাই হেসে কুটি কুটি। এদিকে মুস্কানের হঠাৎ খুব পানি পিপাসা পেল, আর ছাদে ঠান্ডা পানিও আনা হয়নি। তাই সে ভাবলো যতক্ষণ মায়ার ড্রিয়ার কমপ্লিট করে আসছে ততক্ষণে সুমনাকে নিয়ে নিচে গিয়ে পানি খেয়ে নিলেই তো হয়। আর পানি তো আনতেই হবে, তাই মুস্কান সবাইকে বলে সুমনাকে নিয়ে পানি আনতে গেল। দুজন গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নামছে। সিঁড়ি দিয়ে নেমে রান্নাঘরের দিকে যাবে, কিন্তু সামনে চোখ পড়তেই থমকে যায় মুস্কান, সাথে সুমনাও। কারণ ডাইনিং এর চেয়ারে আফরান আর আকাশ বসে হাসি মজা করছে আর কফি খাচ্ছে। মুস্কান দিশেহারা হয়ে পরে এসব দেখে, কারণ এদের সামনে দিয়ে রান্নাঘরে যেতে হবে, আর গায়ে নেই ওড়না। পার্টির জন্য ওড়না ছাদেই খুলে রেখেছে, আর নিচে কেউ নেই ভেবে সাথে ওড়নাটাও আনেনি। কি এক বিরক্তিকর আর ফালতু সিচুয়েশনে আটকে গিয়েছে। ভাবলেই নিজেকে আচ্ছে মতো পিটাতে ইচ্ছে করছে। গল্প করতে করতে আফনানের হঠাৎ চোখ যায় মুস্কানের উপর। মুস্কান সেটা দেখে জোরে জোরে বলে ওঠে, খবরদার এদিকে তাকাবেন না, তাকালে একদম ভর্তা বানিয়ে ফেলবো। মুস্কানের কথা শুনে আফনান সাথে সাথে চোখ নামিয়ে নেয়। এর মধ্যে মুস্কান আর সুমনা দৌড় দিয়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে আড়াল থেকে মুস্কান বলে, আপনারা দুজন একটু ড্রয়িং রুমে যাবেন প্লিজ। মুস্কানের কথা শুনে আকাশ ভ্রু উঁচিয়ে বলে, কেন, কি কারণে যাব? মুস্কান বিরক্তি নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, দরকার আছে বলেই বলছি। আমরা এখান থেকে গেলে তারপর আসবেন। এখন প্লিজ উঠুন এখান থেকে। মুস্কানের কথা শুনে আকাশ আর আফনান ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। এদিকে এইটুকুর জন্য গলা শুকিয়ে এসেছে মুস্কানের, তাই সে ঢক ঢক করে পানি খেলো। সুমনাও পুরো 2 গ্লাস পানি খেলো। সে ভাবছে এই সিচুয়েশনে সে একা পড়লে কি হতো। সে তো পুরাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে যেত। মুস্কানও আছে বলে সামলে নিয়েছে। পানি খাওয়া শেষ হলে দুজনে 4 বোতল পানি নিয়ে গেল সাথে। যাওয়ার আগে রান্নাঘর দিয়ে একবার উকি দিয়ে নিল মুস্কান যে আশেপাশে সব ঠিক আছে নাকি। ডাইনিং এ কাউকে না দেখে দৌড়ে সিঁড়ি দিয়ে উড়ে যাচ্ছে সুমনা আর মুস্কান। ড্রয়িং রুম দিয়েই যে তাদের যেতে হবে, তার আকাশের আফনান যে সেখানে বসে আছে সে খেয়ালও নেই তাদের। মনে হচ্ছে শত্রু থেকে যত তাড়াতাড়ি যান বাঁচানো যায়। সুমনা আর মুস্কানের এমন দৌড় দেখে আকাশের আফনান না হেসে পারে না। ছাদে এসে সুমনা আর মুস্কান দুজনই হাঁপাতে থাকে, মনে হয় কেবলই জেল থেকে পালিয়ে এসেছে। দুজনকে এভাবে হাঁপাতে দেখে রোমা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এই অবস্থা কেন? কিছু না তো, এমনি। চলো খেলা শুরু করা যাক। খেলতে খেলতে এক পর্যায়ে বোতলটা মুস্কানের দিকে ঘোরে। অনেক ভেবে চিনতে সে নিল ট্রেয়ার, কারণ ট্রুট নিয়ে কি হবে, কারণ যা জানার তা সবাই জানে। মুস্কানকে ডেয়ার দিল মায়া, কারণ তাকে মুস্কান ডেয়ার দিয়েছে। মায়া কিছুক্ষণ পর বলল,
মুস্কানের ডেয়ার হলো সে এখনই গিয়ে আকাশ ভাইয়াকে প্রপোজ করবে। কথা শুনে মুস্কানের চোখ একদম শুকনো হয়ে যায়, বুকটা থকথক 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 করে উঠল। সে ভাবেওনি যে এমন ধরনের ডিয়ার দিবে মায়া ভাবি তাকে। আকাশকে প্রপোজ করার কথা শুনে সুমনা নিশ্চুপ হয়ে যায়। সে ভাবছে মুস্কানের এই ডিয়ার যদি আকাশের মনে মুস্কানের জন্য কোনো প্রকার অনুভূতি তৈরি হয়, তখন তখন সে তৎক্ষণাৎ বলল, না, মুস্কান এই ডিয়ার করবে না। সুমনার এই কথা শুনে বাকি সবাই অবাক হলে মুস্কান স্বস্তির নিঃশ্বাস ফেল। সুমনার কথা শুনে মায়া বলল, এটা ঠিক না সুমনা, ডেয়ার যেহেতু নিয়েছি করতেই হবে। আর মুস্কান তো আমাকে ডেয়ার দিল, আমিও করলাম, তো সেও ওকে করতে হবে। সুমনা একটা ঢোক গিলে বলল, আরে আমি তা বলিনি, আমি বলেছি আকাশ ভাইয়ার সাথে এই ডিয়ার না করে আফনান ভাইয়ার সাথে করতে। সুমনার এই কথায় মুস্কান চোখ বড় বড় করে ফেলল। কোথায় সে ভেবেছিল সুমনা তাকে বাঁচাচ্ছে, অথচ সে তো তাকে আরেক কুয়ে ফেলে দিচ্ছে। সুমনা আবার বলল, দেখো আকাশ ভাইয়া মুস্কানের ফ্রেন্ড, সে প্রপোজ করলে হয়তো খুব অবাক হবে না, আর মুস্কানও খুব ইজিলি এই ডেয়ারটা করে ফেলবে। কিন্তু আফনান ভাইয়াকে যদিও প্রপোজ করে, এটা মুস্কানের জন্য একটু টাফ হবে, আর আফনান ভাইয়ার ফেস রিয়াকশনও হবে দেখার মতো, তাই আফনান ভাইয়াই বেস্ট। সুমনের কথায় সবাই একমত হলো। মায়া বলল, এটাই তো ভালো তাহলে। সো মিস মুস্কান, যাও আর নিজের ডেয়ার কমপ্লিট করো। আর হ্যাঁ, আফরান ভাইয়াকেও বলা যাবে না যে এটা ডিয়ার, আর ওনার নাম ধরে প্রপোজ করবে। সব শুনে মুস্কানের মাথায় হাত। এরা তো তার ডেয়ারকে কঠিন থেকে কঠিনতর করে ফেলেছে, এখন না চাইতেও ডেয়ার কমপ্লিট করতে হবে। মুস্কান চোখ বন্ধ করে একটা শুকনো ঢোক গিলে উঠল চেয়ার থেকে। প্রচন্ড ভয় করছে তার, কিন্তু বাইরে তা প্রকাশ করছে না। করলে সবাই সবসময় ভিতর ডিম বলে খেপাবে তাকে। এখন সব কয়টাকে ধরে ছাদ থেকে ফেলে দিতে ইচ্ছে করছে তার। এমন ডেয়ার দিবে জানলে জীবনেও ডেয়ার নিত না সে। সব সময় যে কেন জন্মের শত্রুতা বের করেছে কে জানে। চেয়ার থেকে উঠে নিচের ওড়নাটা গায়ে জড়িয়ে নিল মুস্কান। কাপা কাপা পায়ে ছাদের সিঁড়ি বেয়ে নামছে সে। সোজা নিচে চলে এলো। সবাই ভেবেছিল আকাশের রুমে যাবে মুস্কান, কিন্তু নিচে নামলো কেন? তাহলে আগে থেকেই সে জানতো যে আকাশ আফরান নিচে। আকাশের আফরান খোশ গল্পে মেতেছে। দুজনেই গল্প করতে করতে সেখান থেকে হেসে ওঠে। সিঁড়ি দিয়ে ভয়ে ভয়ে নামছে মুস্কান। নামার সময় তার চোখ সোজা যায় আফরানের হাস্যোজ্জ্বল চেহারার দিকে। সে একভাবে তাকিয়ে আছে। এর আগে এভাবে কোনো ছেলের হাসির দিকে তাকিয়ে থাকেনি সে। এ হাসিটা যেন তাকে বশ করে ফেলেছে। সে আফরানের হাসির দিকে তাকিয়ে সিঁড়ি দিয়ে নামছে। ভয়টাও কেন যেন দূর হয়ে গিয়েছে। না, সে ভয়ের কথা ভুলেই গিয়েছে। আফরানের হাসির সময় যে বাম গালে টোল পড়ে, এটা আজকে সে খেয়াল করলো। ওই এর আগে তো দেখেনি সে, অবশ্য দেখবেই বা কি করে। এর আগে আফনানকে এভাবে হাসতে দেখেছি নাকি ভালো করে? মুস্কানের এই বিষয়টা বেশ খেয়াল করেছে সুমনা। মনে মনে সে বেশ খুশি, কারণ সে কিছুটা হলেও নিশ্চিত হতে পেরেছে যে মুস্কানের মনে আকাশের প্রতি কোনো ফিলিংস নেই। হাঁটতে হাঁটতে একসময় সোফার সামনে দাঁড়িয়ে পড়ে মুস্কান। মুস্কানকে হঠাৎ দেখে আফনান আর আকাশ হাসি বন্ধ করে দেয়। আফনানের হাসি বন্ধ হওয়ার সাথে সাথে মুস্কান যেন বাস্তবে ফিরে আসে। আফনানের হাসি যেন মুস্কানকে বশীভূত করে ফেলেছিল। মুস্কান নিজে ভেবে পাচ্ছে না এমন কেন হলো, আর কিভাবে। এই বিষয়টা কেউ খেয়াল করেছে কিনা কে জানে। যদি কেউ খেয়াল করে তাহলে তো সে শেষ। লজ্জায় ফেস করতে পারবে না কারোর সাথে। নিজের ভাবনাতেই বিভোর মুস্কান। আকাশ মুস্কানকে দেখে সোফা থেকে উঠে সামনে রাখা টি টেবিলের পাশ কাটিয়ে মুস্কানের পাশে এসে দাঁড়ালো। মুস্কানকে একবার ডাকলো, কিন্তু মুস্কানের কানে হয়তো যায়নি। তাই আকাশ আর না ডেকে মুস্কানের চোখের সামনে একটা তুড়ি বাজায়। শব্দ শুনে মুস্কান নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। আকাশ মুস্কানকে দেখে বলে, কি ব্যাপার, এখানে কেন? আর তখন চলে গিয়েছিলে কেন? আকাশের এখানে কেন কথাটা শুনে মুস্কানের আবার ভয় লাগা শুরু হয়ে যায়। এতক্ষণ কি সুন্দর ভয়টা ছিল না, কিন্তু এখন
এখন আবার ভয় লাগছে তার। বুকের ঠিপঠিপানিটা আবারও বাড়তে শুরু করে দিয়েছে। মুস্কানের কোনো জবাব না পেয়ে আকাশ আবারও একই প্রশ্ন করলো। এবার মুস্কান কোনো জবাব না দিয়ে চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নেয়। হয়তো এভাবে একটু সাহস জুটবে। সোফায় বসে কফি খেতে খেতে মুস্কানের সব কর্মকাণ্ড গভীরভাবে লক্ষণ করছে আফনান। মুস্কানের এমন বিহেভিয়ারের কিছুই মাথায় ঢুকছে না তার। মুস্কান গভীর একটা শ্বাস নিয়ে চোখ খুলে আফনানের দিকে চেয়ে বলল, আমি আপনাকে কিছু বলতে চাই। মুস্কানের কথা শুনে আকাশ গিয়ে আবার সোফায় বসলো আর আফনান বলল, বলো কি কথা? মুস্কান একটা ঢোক গিলে বলল, আফনান, আই লাভ ইউ। বলেই আর এক মুহূর্ত দেরি না করে ভোর দৌড় দিল মুস্কান। মুস্কানের মুখে এই প্রথম নিজের নাম শুনে তো অবাক হলোই, আর বাকি কথা শুনে যেন টাসকি খেলো আফনান। মুখে থাকা কফি ফুস করে সামনে ফেলে দিল আফনান। পুরো মাথা যেন ভো ভো করে ঘুরতে লাগলো। এসব কি শুনলো সে? মুস্কান তাকে আই লাভ ইউ বলেছে? কিভাবে পসিবল? কি করে পারে এটা হতে? মুস্কান নিজে থেকে প্রপোজ করেছে? তার মানে মুস্কানের মনে তার জন্য অনুভূতি আছে, মুস্কানের মনে তার জন্য ভালোবাসা আছে। নানা কিছু মাথায় ঘুরছে তার। আকাশ ও মুস্কানের এমন প্রপোজাল দেখে অবাক না হয়ে পারে না। সে আফনানের কাঁধ ধরে হালকা ঝাঁকি দিয়ে বলে, দোস্ত এটা কি হলো? কি শুনলাম আমি? আমার কানকে তো বিশ্বাসই করতে পারছি না। আফনান মুস্কানের কথা ভাবতে ভাবতে বলে, আমি নিজেও বুঝিনি কিছুই। দোস্ত এই কথার মানে তো এটাই বুঝায় যে মুস্কান তোকে ভালোবাসে। ও আমাকে ভালোবাসবে এটা যেন বিশ্বাসই হতে চাচ্ছে না আমার। কিন্তু এসবের মানে তো এটাই বুঝায়। আফনান বাঁকা হেসে আবার বলে, যাই বলিস না দোস্ত, আমি কিন্তু খুব খুশি। আকাশ ভ্রু উঁচিয়ে বলে, তুই খুশি কেন? তোর মনেও কিছু আছে নাকি? হয়তো আছে। আকাশ এটা শুনেই আফরানের পিঠে জোরে একটা চাপড় দিয়ে বলে, তলে তলে এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানলাম না। দোস্ত তুই তো সেই ফার্স্ট। আফরান আর কিছু না বলে হাসতে থাকে। এদিকে ছাদে ওঠার সময় মুস্কান দেখে সবাই সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সবাই ওকে দিয়ে সব দেখছিল এতক্ষণ। মুস্কান খেয়াল করে দেখলো সবার মুখেই একটা চাপা হাসি। সবার মুখে এ হাসি দেখে তেলে বেগুনে জ্বলে উঠলো মুস্কান। ছাদে গিয়ে মুখ ঘোমরা করে বসে আছে মুস্কান। নানা রাগে তার মাথা ফেটে যাচ্ছে। অবশ্য নিজের মাথা ফাটাবার আগে এই সব কটার মাথা ফাটানোর দরকার আছে। মুস্কানের মাথায় শুধুই এটা ঘুরছে যে আফনান কি মনে করেছে। এটা তো নিশ্চিত যে সে ডিয়ার হিসেবে এটা করেছে। এটা আফনান জানে না। মনে তার নিশ্চয় লাড্ডু ফুটেছে। আরে লাড্ডু ফুটুক অথবা খই ফুটুক, তাতে কি আসে যায়? ও লাড্ডু খই ও নিজেই খাবে। কালকেই সে বলে দিবে যে এসব ডিয়ারের মধ্যে পড়ে। তার মনে কোনো ফিলিংস নেই, কিন্তু আবার মনে হচ্ছে এটা মিথ্যা বলা হয়ে যাবে, কারণ তার মনে তো একটু ফিলিংস আছেই আফনানের জন্য। ধ্যাত, এসব কি ভাবছে সে? ইটস অনলি এ ডিয়ার। হঠাৎ করে মায়া সবার উদ্দেশ্যে বলল, মেয়ে কি ডিয়ার করতে গিয়ে সত্যিই প্রেমে পড়ে গেল নাকি? মায়ের এ কথা শুনে সেখানে হাসির রোল পড়ে গেল। আর মুস্কান এসব শুনে রাগে চোখে তাকালো সবার দিকে। মুস্কান অতি আত্মবিশ্বাসের সাথে বলল, এমন কিছুই হয়নি, এটা একটা ডেয়ার ছিল যেটা আমি খুব ভালোভাবে শেষ করেছি। দ্যাটস ইট। মায়া অভিযোগের সুরে বলল, কিন্তু ননদিনী, আমার না, তোমার প্রপোজ করার স্টাইলটা একদমই শুকনো মরা মরা লেগেছে। মায়ার এ কথার সাথে সবাই একমত পোষণ করলো। এই কথা শুনে মুস্কান রেগে বলল, কিসের শুকনো, কিসের মরা? যা করেছি তাই যথেষ্ট। শুকনো মরা লাগে কেন শুনি? আমি কি ওই বান্দরটার চোখে চোখ রেখে অতি রোমান্টিক ভাবে প্রপোজ করব নাকি? পেয়েছোটা কি আমাকে? আরে আইডিয়াটা বেশ ছিল, তুই এমন করলি না কেন? তোমাদের সাথে পারা যায় না। আর ভাবি, এটা কি ধরনের ডেয়ার ছিল? এটা কোনো ডেয়ারের তালিকায় পড়ে বুঝি? এতদিন এই খেলাটা বেশ এনজয় করতাম, কিন্তু আজকের পর থেকে আর তা হবে না। আহারে আমার বেচারা বনুটা, তোমরা সবাই ওর সাথে এমন করো কেন? ছোট্ট একটা মেয়ে। কিসের ছোট? অনার্সে পড়ে। আর তোমার বিয়ের কিছুদিন মাথায়
দেখো ওর বিয়েটাও সেরে ফেলবে মামা। আচ্ছা, এইসব বিয়ে শাদী বাদ দাও। প্রায় 12টা বাজতে চললো। আপুর তো ঘুমাতেও হবে, না হলে ডার্ক সার্কেল পড়ে যাবে। চলো খাওয়া দাওয়া করে যে যার রুমে যাই। হুম, চলো সবাই। এরপর সবাই খাওয়া দাওয়া শেষ করলো। কিছুক্ষণ গান বাজিয়ে যে যার রুমে চলে গেল। শুধু বাকি রইল মুস্কান আর সুমনা। মুস্কান ইচ্ছে করে ছাদে বসে রইল আর সঙ্গী হিসেবে সুমনাকে বসতে বলল। দুজনই চাঁদের দিকে তাকিয়ে আছে। পূর্ণিমা নয়, তবুও বেশ আলো ছড়াচ্ছে চাঁদ মামাটা। আকাশের দিকে তাকিয়েই সুমনা বলল, আজকে নিজের হবু বরের কথা বেশি মনে পড়ছে নাকি রে? আকাশের দিক থেকে মুস্কান সুমনার দিকে বিরক্তি ভরা দৃষ্টিতে তাকালো আর বলল, ছাদে বসে সুন্দরভাবে এই পরিবেশটা এনজয় করবি, তা না বিয়ে বর নিয়ে পড়লি। আমার জায়গায় আফনান ভাইয়া থাকলে সেই হতো। আফনানের কথা শুনে বুকের মধ্যে ধক পড়ে উঠল মুস্কানের। আফনানের কথা সে ভুলে গিয়েছিল। আজকে যে সে ডেয়ারির জন্য আফনানকে প্রপোজ করে, সেটা এইসব হাসি মজায় ভুলেই গিয়েছিল। সুমনা আবার মনে করিয়ে দিল তাকে। মুস্কান রেগে বলল, তোকে না আমার এখন ইচ্ছা মতো ধোলাই দিতে মন চাচ্ছে। একটু শান্তি করে বসতে দিবি না? একবার বর, একবার আফনান। মুস্কানের কথায় যেন কিছু মনে করলো না সুমনা। সে আবারও বলল, আচ্ছা, তোর বর হিসেবে আফনান ভাইয়াকে কেমন মানাবে? আমার তো মনে হয় বেশ মানাবে, একদম পারফেক্ট। সুমনার বাচ্চা সুমনা, তুই চুপ করবি? মুখে লাগাম নাই? আফনান ভাইয়া কোন দুঃখে আমার বর হতে যাবে? কেন হবে না? আল্লাহ চাইলে সবই সম্ভব। আচ্ছা, সত্যি করে একটা কথা বলতো, আফনান ভাইয়াকে কি তোর ভালো লাগে না? পছন্দ করিস না? একদম সত্যি সত্যি বলবি। সুমনার প্রশ্ন শুনে মুস্কান একদম চুপ হয়ে যায়। কি বলবে সে সুমনাকে? সত্যি সত্যিটা তো সে জানেও হয়তো, কিন্তু নিজেও মানবে না সে সত্যটা, আর অপরকেও বলবে না সে। কিন্তু এখন সুমনাকে আবার সে মিথ্যে বলবে নাকি? কিন্তু মিথ্যা বলার দরকার কি? মনের একটা কোনায় তো আফরান আছেই, সে মানুক আর না মানুক। মুস্কানের চুপ থাকা দেখে সুমনা বলল, কি মিথ্যা বলবি তাই চিন্তা করছিস নাকি? দয়া করে মিথ্যা বলিস না। মুস্কান অনেক চিন্তা ভাবনা করে ধীর গলায় বলল, হয়তো পছন্দ করে। মুস্কানের কথায় সুমনা বেশ খুশি হলো। সে হাসি মুখেই বলল, পছন্দ যেহেতু করিস আর একসেপ্ট করলি, তার মানে ভালোবাসতে বেশি দেরি নেই। হয়তো তোর মনে ওনার জন্য ভালোবাসা আছে, কিন্তু সেটা তুই একসেপ্ট করতে চাইছিস না। সে যাই হোক, আমি শুনে খুব খুশি হলাম যে তুই আফনান ভাইয়াকে লাইক করিস। অ্যান্ড আমি ড্যাম শিওর আফনান ভাইয়াও তোকে লাইক করে। আফনানও যে তাকে পছন্দ করে এ কথাটা শুনে আপনি মুস্কানের মুখে লজ্জায় লাল আভা ফুটে উঠেছে। সে কোনো রকমেই নিজেকে সামলে বললেও, আচ্ছা চল এখন ছাদ থেকে, বেশ রাত হয়ে গিয়েছে। আজকে না ঘুমালে আপুর বিয়েটা এনজয় করতে পারবো না। সুমনা আর কথা না বাড়িয়ে মুস্কানের সাথে রুমের দিকে হাঁটা ধরল। এদিকে আফনানের চোখ বিন্দু মাত্র ঘুম নেই। আকাশ বেচারাকেও সে জাগিয়ে রেখেছে নিজের সাথে। আকাশ আর উপায় না পেয়ে মোবাইলে গেমস খেলছে, আর আফনান সারা রুমে পায়চারি করছে। তার মাথায় শুধু মুস্কানের বলা কথাগুলো ঘুরছে। মুস্কানের বয়ার্ত চেহারা, লজ্জা পাওয়া চেহারা শুধু ভাসছে আফনানের সামনে। মুস্কানই আজ তো তার ঘুম হারাম করে দিয়েছে। আফনানের নিজেকে এখন অনেক লাকি লাগছে। মনে হচ্ছে মুস্কানের ভালোবাসাটাই এতদিন তার জীবনে আসা বাকি ছিল। এখন লাইফটাকে কিছুটা কমপ্লিট মনে হচ্ছে তার। মনে মনে আজ সে অনেক বেশি খুশি। এই খুশি যেন কোনো সীমা নেই। মুস্কানকে প্রথম দেখাতেই একটু একটু করে পছন্দ করতে শুরু করে আফনান। ধীরে ধীরে এই পছন্দটা বাড়তে থাকে মনের অজান্তেই। ভালোবাসাটাও সুপ্ত ছিল এতদিন, কিন্তু আজকে মুস্কানের কথা শুনে ভালোবাসাটা নিজেকে প্রকাশ করলো। কাউকে একটু পছন্দ করলে পরে যদি জানা যায় সে মানুষটাও তাকে পছন্দ করে, তাহলে এই পছন্দটা ধীরে ধীরে বেড়ে যায়। ভালোবাসার ক্ষেত্রেও তাই। মুস্কান শুয়েছে প্রায় 8 ঘন্টা হলো,
কিন্তু ঘুম আজকে কোনো মতেই যেন চোখে ধরা দিচ্ছে না। শুধু আফনানের চেহারা, তার হাসিটা চোখের সামনে ভেসে আসছে। চাইলেও যেন সে আফনানকে নিয়ে ভাবা বন্ধ করতে পারছে না। এই 2 রাতে সে সুমধুর গিটার বাজানো শোনা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। গভীর রাত হলেই সেই গিটারের আওয়াজ না শুনলে যেন ভালোই লাগে না। কিছু খারাপ লাগাও ভালো লাগাতে পরিণত হয়। কানগুলোও যেন অধীর আগ্রহে অপেক্ষা করে কখন সে আওয়াজ শুনবে। মুস্কানের কথা হয়তো সে শুনতে পেরেছে, আবার সেই গিটারের আওয়াজ কানে ভেসে আসতে লাগলো মুস্কানের। শুনে মাঝে মাঝে মনে হয় কোনো প্রফেশনাল গিটার প্লে করেছে। এগুলো শুনে যে কেউ সেই ব্যক্তির প্রেমে পড়তে বাধ্য। মুস্কানও তার ব্যতিক্রম নয়। বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছেই ফিরে আসি। খুব আরামের ঘুম ঘুমালো সবাই। সকাল হতে না হতেই পুরো বাড়িতে সে এক হুলস্থুল কাণ্ড। সবাই মনে হয় দেখাতে চাচ্ছে যে তার যে ব্যস্ত আর কেউ নেই। সকাল 9:30-এর দিকেই পার্লারের মেয়েরা বাসায় উপস্থিত হলো। সাজাগোজা নিয়েও সবার মধ্যে ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। বরযাত্রী এসে পৌঁছালো 12টার একটু আগে। এর মধ্যে মোটামুটি সব মেয়েরা প্রায় রেডি হয়ে গিয়েছে। অনেকে নিজ থেকে মেকআপ করেছে, অনেকে আবার পার্লারের মেয়েদের থেকে করিয়ে নিয়েছে। সবাইকে অনেক সুন্দর লাগছে দেখতে। সকাল থেকে এ পর্যন্ত মুস্কান আর আফনানের একবারও দেখা হয়নি, কারণ মুস্কান আজকে বেশ ব্যস্ত একজন মানুষ। মাহিরা লাল গোল্ডেন রঙের ভারী কাজ করা শাড়ি পরেছে, আর শাওন গোল্ডেন রঙের শেরওয়ানি পরেছে। মুস্কান নেভি ব্লু রঙের লেহেঙ্গা পরেছে, আফনানও সেম কালারের শেরওয়ানি পরেছে। এই মিল করে ড্রেস পরার জন্য আফনানের অবশ্য মীরার সাহায্য নিতে হয়েছে। মীরাকে আইসক্রিম আর চকলেটের লোভ দেখিয়ে আফনান মুস্কানের রুমে পাঠায়, আর কি রঙের ড্রেস পরবে তা জানতে বলে। পরে যখন আফনান জানে যে মুস্কান নেভি ব্লু কালারের লেহেঙ্গা পরবে, তার কত খোঁজাখুঁজি ম্যাচিং একটা শেরওয়ানি অবশেষে পেয়েও গেল। আফনানের নিজেরই শেরওয়ানি, শুধু খুঁজে পেতে দেরি হলো আর কি। সুমনা আকাশের রঙের লেহেঙ্গা পরেছে, আর আকাশ সাদা রঙের শেরওয়ানি। বরযাত্রীদের বাড়ির ভেতরে ঢোকার জন্য কোনো প্রকার সমস্যা হয়নি। জোহরের নামাজের পর বিয়েটাও খুব ভালোভাবেই পড়ানো হয়ে গেল। কবুল বলার সময় মাহিরা সে কি কান্না! মুস্কান আর আম্মু অনেক বলে মাহিরার কান্না থামাতে পারে। বিয়ে পড়ানো হয়ে গেলে সবাই খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া শেষে এবার ছবি তোলার পালা। বর কনের একসাথে ছবি তুলে দিচ্ছে ফটোগ্রাফার, আর বাকি সবাই নিজ নিজ ফোনে ছবি তুলছে। আফনান একটা চেয়ারে বসে সামনে রাখা টেবিলের বাম হাত রেখে ডান হাত দিয়ে মোবাইল টিপছে। আকাশ বাইরে দাঁড়িয়ে কথা বলছে ফোনে। আফনান ফোন টিপতে টিপতে খেয়াল করলো পাশের চেয়ারে একটা মেয়ে বসলো। আফনান যেহেতু ফোনের দিকে তাকানো রয়েছে, তাই সে ভাবলো হয়তো মুস্কান বসেছে তার পাশে। মনে মনে সে বেশ খুশি হলো। এদিকে ছবি তুলতে তুলতে বেশ কয়েকবার আফনানের দিকে তাকানো হয়ে গিয়েছে মুস্কানের। না চাইতেও বারবার অবাধ্য চোখগুলো আফনানকেই দেখছে। আফনান আশেপাশে না থাকলে মুস্কানের চোখ শুধু আফনানকেই খোঁজে। আজকে নেভি ব্লু কালারের শেরওয়ানিতে একদম মেয়েদের নজর কাড়ার মতো সুন্দর লাগছে আফনানকে। তারপর আবার যে স্টাইলে চেয়ারে বসেছে, তাতে অনেক মেয়ের ক্রাশ লিস্টে চলে গিয়েছে আফনান। আফনান অবশ্য মুস্কানকে দেখার সুযোগ পায়নি। ছবি তুলতে তুলতে হঠাৎ মুস্কান দেখলো আফনানের পাশে একটা মেয়ে বসে আছে। অবশ্য আফনান কোনো কথা বলছে না দেখে সে বেশ খুশি হলো, কিন্তু এ খুশি বেশি সময় থাকলো না। আফনানের পাশে বসা মেয়েটা বলল, এক্সকিউজ মি, আপনার সাথে কি একটু কথা বলতে পারি? অপরিচিত কণ্ঠ শুনে পাশে তাকালো আফনান। তাকিয়ে থতমত হয়ে গেল সে, কারণ সে তো মুস্কানকে আশা করেছিল। এ তো অন্য মেয়ে। আফনান নিজেকে স্বাভাবিক করে মুখে জোরপূর্বক একটা হাসি ফুটিয়ে বলল, জি বলুন। মেয়েটি মুচকি হেসে বলল, আমি পিয়া, শাওন ভাইয়ার চাচাতো বোন। আপনি? আমার নাম আফনান, আমি আকাশের বন্ধু, আর আকাশ হলো মুস্কানের ফ্রেন্ড। ও আচ্ছা,
এদিকে মুস্কানের সারা শরীর রাগে চলে যাচ্ছে যেন। এসব দেখে আফরানের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে গালি দিয়ে। কি দরকার তার এসব গায়ে পড়া মেয়েদের সাথে কথা বলার? তারপর আবার কি সুন্দর করে হেসে হেসে কথা বলছে। মুস্কান আর 1 মিনিটও দেরি না করে আফরানের দিকে তেড়ে গেল। সেখানে গিয়েই প্রিয়াকে বলল, হেই ইউ মিস, সমস্যা কি তোমার? প্রিয়া তো মুস্কানকে এভাবে হঠাৎ দেখে ভূত দেখার মতো চমকে উঠল। সাথে আফনানও। দুজনই বসা থেকে উঠে দাঁড়ালো। প্রিয়া অবাক হয়ে বলল, আজব তো, কি সমস্যা হবে আমার? আর তুমি বা কে? আমি কে সেটা তোমার জানতে হবে না। তুমি এখানে কেন? আর কোনো জায়গা নেই বসার? প্রিয়া একটু ভাব নিয়ে বলল, আমার এই জায়গাটা পছন্দ হয়েছে তাই বসেছি, আর সাথে ওনাকেও। শেষ কথাটা আস্তে বললেও আফনান আর মুস্কান শুনতে পেয়েছে। প্রিয়ার কথা শুনে আফনানের চোখ রীতিমতো বড় হয়ে গেল। আর মুস্কানের রাগ যেন এখন আকাশ চুম্বি। সে দাঁতে দাঁত চেপে বলল, কি বললে তুমি? ঠিক বলেছি। তুমি ওনাকে খুব ডিস্টার্ব করছো, সো এখনই চলে যাও এখান থেকে। মুস্কানের কথা শুনে প্রিয়া বলে, আমাকে তো বললো না একবারও উনি। এবার মুস্কানের রাগের সীমা যেন ছাড়িয়ে যাচ্ছে। সে রাগে চোখে আফনানকে চোখের ইশারায় বোঝালো যে সে ডিস্টার্ব হচ্ছে, এটা যেন প্রিয়াকে বলে। আফনান মুস্কানের ইশারা বুঝতে পেরে তৎক্ষণাৎ প্রিয়াকে বলে, হুম, আমি অনেক ডিস্টার্ব হচ্ছি, আমার একটু খোলা হাওয়া বাতাস চাই। বলে নিজের রানী কলার 2 হাত দিয়ে ধরে উঠানামা করছে। আফরানের এই কথায় বেশ অপমানিত বোধ করলো প্রিয়া। মুস্কান দাঁত কেলিয়ে বলল, শুনলে তো ওনার মুখ থেকে? না শোনাই বেটার ছিল, শুধু শুধু অপমানিত হতে হলো। এবার তো যাবে। প্রিয়ার কিছু না বলে মুখ ভেঙিয়ে চলে গেল। আফনান তো এসব কাণ্ড দেখে মুখ টিপে হাসছে। প্রিয়া চলে যাওয়ার সাথে সাথে মুস্কান আফনানের দিকে সরু চোখে তাকিয়ে বলে, হাসছেন কেন? এখানে কোনো কমেডি চলছে না। আর আপনি এসব মেয়েদের সাথে কথা বলেন কেন? আফরান কিছু বলতে যাবে, কিন্তু তার আগে মুস্কান সেখান থেকে রেগে চলে যায়। আর আফরান মুস্কানে যাওয়ার পানে তাকে মুস্কি হাসতে থাকে আর বলে, এই মেয়ে তো আমার প্রেমে পুরোই হাবুডুবু খাচ্ছে, একে হাবুডুবু খাওয়া থেকে বাঁচাতে তো হবে। ডুবে গেল, এত কিউট হবু বউ পাবো কোথায়? ফোনে কথা বলতে বলতে আকাশ খেয়াল করলো তার সামনে একজন মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে আছে। মুখে হাসি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি কিছু বলতে চাচ্ছেন। আকাশ ফোনটা রেখে বলল, আন্টি কিছু বলবেন? মহিলাটা একটু অবাক হয়ে যায় আকাশের কথায়। তিনি হেসে বললেন, তুমি কিভাবে বুঝলে যে আমি কিছু বলতে চাইছি? মহিলাটা এবার মুখে একটা কষ্টের ছাপ এনে বলল, ওই একভাবে বুঝেছি, তো বলুন কি বলবেন। জানো বাবা, আমি কয়েকটা মাস ধরে আমার মেয়ের জন্য ছেলে খুঁজছি, কিন্তু আফসোস পাচ্ছি না মন মতো কাউকে। আমার মেয়ে কিন্তু দেখতে অনেক সুন্দরী, বিয়েতে এসেছে, দাঁড়াও ওকে ডাকছি। বলেই মহিলাটা নীলা নামের একটা মেয়েকে ডাক দেয়। আকাশ মহিলার কথাবার্তা শুনে বুঝে গিয়েছেন যে তার সাথে এখন কি হতে চলেছে। এই বিষয় নিয়ে আকাশ সব সময় ভয় থাকে, সাথে বিরক্ত তো আছেই। তার এই বিষয়টা খুব বিরক্তি লাগে যে একজনের বিয়েতে এসে অন্যজনের বিয়ে ঠিক হয়ে যায়। আকাশের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। এই ব্যাপারটা যেন মহিলাটা খেয়াল করেও করছে না। ভদ্রতার খাতিরে আকাশ সামনাসামনি কিছুই বলতে পারছে না। সে এখন উপায় খুঁজছে মনে মনে যে কিভাবে এসব থেকে বাঁচবে। আকাশের ভাবনার মাঝে ছেদ ঘটালো সেই মহিলার কথায়। উনি নীলাকে আকাশের সামনে দাঁড় করিয়ে বললেন, এটা হচ্ছে আমার মেয়ে নীলিমা, দেখতে অনেক সুন্দর না? আকাশ মুখে জোরপূর্বক একটা হাসি ফুটিয়ে বলল, জি সুন্দর। আকাশের কথায় নীলা তো লজ্জায় লাল হয়ে গেল। মহিলাটা আবার বলল, নীলিমার জন্য মন মতো কোনো ছেলে পাচ্ছি না। আকাশ ব্যাপারটা ঠিকই বুঝেছে। সে বলল, ও তাই নাকি আন্টি, তো আমি একটা ছেলে খুঁজে দিব। এই কথা শুনে নীলার মুখ গোমড়া হয়ে গেল। মহিলাটার সাথে সাথে বলল, আরে না না, সেটা না। আমি তো ভাবছি আমার মেয়ের জন্য তুমি অনেক ভালো হবে, একদম সোনায় সোহাগা। তোমার ব্যবহার আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। তো আমার মেয়েকে বিয়ে করবে তুমি? তোমার বাবা মার সাথে কথা বলি এ বিষয়ে।
এসব শুনে আকাশের গলা শুকিয়ে আসছে। সে আশেপাশে কাউকে খুঁজছে যে তাকে এ মুহূর্তে সাহায্য করবে। চারিদিকে চোখ বুলাতে বুলাতে আকাশের চোখ পড়লো সুমনার দিকে। সুমনাকে দেখে যেন জান ফিরে পেল আকাশ। সে মহিলাটাকে বলল, আন্টি, এক্সকিউজ মি, আপনাকে একজনের সাথে দেখা করাতে চাচ্ছি। মহিলাটাও তো ভাবলো যে হয়তো আকাশের মা বাবাকে আনতে যাচ্ছে সে, তাই তিনি বললেন, ঠিক আছে যাও। আকাশ সুমনার কাছে গিয়ে সুমনার হাত ধরে একটা টান দিল। এদিকে সুমনা ফোনে কি যেন একটা দেখছিল। হঠাৎ এভাবে হাতে টান পড়ে ফোনটা পড়তে পড়তে বেঁচে গেল। শখের ফোনটা এভাবে ফেলে দিচ্ছিল কে, সেটা দেখার জন্য সুমনা চোখ তুলে তাকিয়ে আকাশকে দেখতে পেল। আকাশ এভাবে হাত কেন ধরলো আর কোথায় বা তাকে নিয়ে যাচ্ছে তাই ভাবছে সে। সামনের দিকে তাকিয়ে আকাশ হাঁটতে হাঁটতে বলল, সুমনা, তুমি ওইখানে গিয়ে আমার সব কথার সাথে হ্যাঁ হ্যাঁ মিলাবে, ওকে? সুমনা অবুঝ বালিকার মতো বলল, ওকে। আকাশ সেই মহিলাটার সামনে গিয়ে সুমনাকে নিয়ে দাঁড় করালো আর বলল, আন্টি, এই সেজন যাকে আমি আপনার সাথে দেখা করাতে চাচ্ছি। আমার লাইফের একজন স্পেশাল পার্সন, যাকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। সুমনাকে দেখে সেই মহিলা আর ওনার মেয়ে যেন বড় রকমের শক পেয়েছে। নীলা করুণ সুরে বলল, এই মেয়েটাকে? আকাশ মুখ প্রসারিত করে হেসে বলল, মাই জিএফ, মাই লাইফ লাইন অ্যান্ড মাই উড বি ওয়াইফ। আকাশের মুখে এসব কথা শুনে সুমনার কাশি উঠে গেল। সে আস্তে আস্তে কাশি দিয়ে যাচ্ছে। আর নীলা এবং তার মায়ের অবস্থাও করুণ। মনে হচ্ছে আর একটু হলেই হয়তো নীলা কেঁদে দিবে। সুমনার কাশি শুনে আকাশ চিন্তিত হওয়ার নাটক করে বলল, আরে জানো কি হলো তোমার? পানি আনবো? জানো? শব্দটা শুনে সুমনা এবার রীতিমতো অবাক। একটু হালকা কাশি দিয়ে বলল, আরে না থাক, তেমন কিছু না। আকাশ সুমনার হাতে হাত বুলাতে বুলাতে বলল, ও, আমি ভেবেছিলাম কি না কি হয়ে গেছে তোমার। তোমার কিছু হলে আমি কি করতাম সেটা ভেবে গা শিউরে উঠছে আমার। নীলা ধীর গলায় বলল, আপনার পরিবার এসব বিষয়ে জানে? জানে না মানে? আরে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে তো, বললাম না? আমার উড বি ওয়াইফও, তাই না সুমনা? সুমনা মুখে একটু হাসি এনে বলল। সবাই জানে। আকাশ সুমনার কোমর ধরে নিজের একটু কাছে এনে বলল, আর কয়েক সপ্তাহের মাঝে আমাদের বিয়ে। কয়েক সপ্তাহ পরেই আমাদের জীবনের নতুন এক অধ্যায় শুরু হবে। আপনারা আসবেন আমাদের বিয়েতে, নাম্বারটা দিন, আপনাদের ইনভাইট করব পরে। আকাশের এসব কথা শুনে নীলার মা নীলাকে ধরে নিয়ে যেতে যেতে বলল, না বাবা থাক, তোমরা খুশি হও, এটাই চাওয়া। আমাদের বিয়েতে আসতে হবে না। আকাশ দাঁত কেলিয়ে জোরে বলল, আরে আন্টি, নীলার জন্য কোনো ছেলে ঠিক করবে নাকি বলেন? নীলার মা হাঁটতে হাঁটতে সামনে এগোতে বলল, থাক বাবা, লাগবে না, বিয়ে ভাগ্যে থাকলে এমনিতেই হয়ে যাবে। নীলা আর তার মা যাওয়ার পর আকাশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সুমনা তো আকাশের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। এ মুহূর্তে কি কি হলো সবই তার মাথার উপর দিয়ে গিয়েছে। আকাশ তাকে নিয়ে যা বলল তা কি ছিল? সুমনা এভাবে তাকানো দেখে আকাশ সুমনার কোমর ছেড়ে দিয়ে বলে, সরি, তোমাকে এভাবে টাচ করার জন্য। সুমনা মাথা নিচু করে বলল, ইটস ওকে। সুমনা তো প্রচুর লজ্জা পেয়েছে আকাশের এভাবে টাচ করার জন্য। কিছুক্ষণ পর সুমনা জিজ্ঞাসা করলো, এরা কারা ছিল আর আপনি আমাকে এদের সামনে এসব কেন বললেন? আকাশ পাশে থাকা চেয়ারে বসতে বসতে বলল, আমি সবকিছুর জন্য সরি বলছি, এমন বিপদ থেকে বাঁচার জন্য। এছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। সুমনা আকাশের সামনে থাকা চেয়ারে বসলো। বিপদ শব্দটা শুনে সে অবাক হয়ে বলল, মানে? আর বলো না, ওই আন্টিটা আমার কাছে এসেছিল ওনার মেয়ের বিয়ে নিয়ে। মানে ওনার মেয়েকে আমার হাতে তুলে দিবেন উনি। আমার আবার এসব বিষয়ে চরম বিরক্ত লাগে। এভাবে বিয়েতে এসে নিজের বিয়ে ঠিক হয়ে যাওয়া বিরক্তিকর একটা ব্যাপার। তো আমি এর থেকে বাঁচার উপায় খুঁজছিলাম, আর সৌভাগ্যবশত তোমাকে পেয়ে গেলাম তখন। তাই তোমাকে ওনার সামনে নিজের উড বি ওয়াইফ বানিয়ে নিলাম। এসব শুনে সুমনা শুধু একটা হাসি দিয়ে বলল, ও
এইসব কিছুতেই আকাশের মনে কিছু না চলেও সুমনের মনের সুপ্ত ইচ্ছেটা প্রকাশ পেয়েছে। সে মনে মনে ভাবল, আকাশের বলা প্রতিটা কথা যদি সত্যি হতো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। সুমনা তো দোয়া করেছে যে আকাশের বলা প্রতিটা কথা যেন সত্যিতে পরিণত হয়। মাগরিবের নামাজ পড়ে ছাদে এসে নীরবে কান্না করেই যাচ্ছে মুস্কান। সুমনা হাজার বলেও তার কান্না থামাতে পারেনি।